বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীদের। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। বিগত ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে যে কোর্সটি নিয়ে আলোচনা করছিলাম সে কোর্সটি হচ্ছে ব্রিটিশ ভারতের রাজনীতিক এবং সাংবিধানিক উন্নয়ন। তো এই পটভূমিতে আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে রাজনীতিক এবং সাংবিধানিক উন্নয়ন অর্থাৎ ব্রিটিশরা আসার পর থেকে যে পরিবর্তনের জোয়ার শুরু হয়, অর্থাৎ সেই পরিবর্তনের স্রোতে এদেশের গণমানুষের দুঃখ দুর্দশা বা তাদের সমস্যা সমাধানের জন্য যে রাজনৈতিক নেতৃবৃন্দ বা যে মহান পুরুষরা আমাদের জাতীয় জীবনে এক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাদেরই হাত ধরে আমাদের দেশের রাজনৈতিক উন্নয়ন ঘটেছে, পাশাপাশি ঘটেছে সাংবিধানিক উন্নয়ন। অর্থাৎ যারা আমাদেরকে এই উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু পরিবর্তনগুলো আনতে সমর্থ হয় না, কারণ সাধারণ মানুষ দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত থাকে। তো যারা অসাধারণ বা যারা সময়ের কালে উত্তীর্ণ প্রতিভার অধিকারী, যারা সময়ের সাথে সাথে তাদের নিজেদেরকে যেমন উন্নত করেছে, তার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সতর্ক হয়েছে এবং পারিপার্শ্বিক যে মানুষগুলো যে বসবাস করে তাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনয়নের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদেরই হাত ধরে এসেছে বিভিন্ন সময় নানা ধরনের সাংবিধানিক পরিবর্তন এবং অগ্রগতি। কখনো ব্রিটিশ সরকার চুক্তি করতে বাধ্য হয়েছে, কখনো এদেশের মানুষ চুক্তি করেছে, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার হাত ধরে আমাদের এই ব্রিটিশ ভারতের ইতিহাসে কিছু রাজনৈতিক এবং সাংবিধানিক উন্নয়ন ঘটেছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব লখনৌ চুক্তি 1916, অর্থাৎ লখনৌ চুক্তিটা কী এবং তার প্রেক্ষাপটটা কী, তার গুরুত্বটা কী, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করি যে এই ব্রিটিশ ভারতে, অর্থাৎ বর্তমান ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, অর্থাৎ তখন এটা পূর্ববঙ্গ হিসেবে পরিচিত ছিল, এই ভারতীয় উপমহাদেশে কিন্তু বিভিন্ন জাতি, সম্প্রদায়, গোষ্ঠী শান্তিপূর্ণভাবেই বসবাস করত। অর্থাৎ ধর্মীয় কারণে কারোর সাথে কোনো সাম্প্রদায়িক বিদ্বেষ বা সংঘাত কখনোই সৃষ্টি হয়নি। কিন্তু ব্রিটিশরা যখন এদেশে আগমন করে তখন আমরা দেখেছি যে ব্রিটিশদের প্ররোচনায় হোক বা তাদের সুপরিকল্পনায় হোক না কেন, ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুলস পলিসির আওতায় এদেশের মানুষের যে বিপ্লবী আন্দোলনটা বিদ্যমান ছিল, অর্থাৎ যে আন্দোলন ব্রিটিশ খেদাও আন্দোলন বা স্বদেশী আন্দোলন, বিভিন্ন প্রেক্ষাপটে যেটাই হোক না কেন, অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনকে নস্যাৎ করার এক সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা বিভিন্ন সময় এমন কিছু পদক্ষেপ গ্রহণ করে যার প্রেক্ষিতে এদেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। অর্থাৎ তাদের সাম্প্রদায়িক উস্কানি ছিল একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা বজায় ছিল, অর্থাৎ তারা দেখা যাচ্ছে যে হিন্দু মুসলমান ছিল সবচাইতে ধর্মীয় দিক থেকে একটা বৃহৎ দুটো জাতি বা গোষ্ঠী, তারা পারস্পরিকভাবে প্রতিবেশীর মতোই তারা বসবাস করত, তাদের কখনোই সংঘাত ছিল না। কিন্তু দেখা যাচ্ছে কি ব্রিটিশদের কারণেই হোক বা না যে কোনো কারণেই হোক না কেন, অর্থাৎ এই দেশের মানুষের যে ব্রিটিশ বিরোধী অর্থাৎ ব্রিটিশদের সময় থেকেই কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট হয়ে যায়, যে কারণেই হোক, এবং দেখা যাচ্ছে যে সাম্প্রদায়িক সংঘাত অনিবার্য হয়ে ওঠে। তো এদেশের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে যারা সচেতন বা যারা দূরদর্শী প্রাজ্ঞ, তারা চিন্তা করেছিলেন যে ব্রিটিশদের যদি আমরা এই দেশ থেকে খেদাতে চাই বা আমাদের যদি স্বাধীনতাকে আমরা যদি অর্জন করতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে অব্যাহত রাখতে হবে, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। সেই প্রেক্ষাপটে আমরা দেখি যে 1916 সালে একটা লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। তো সেই প্রেক্ষাপটে আরেকটা ছিল যে 1905 সালে আমরা জানি বঙ্গভঙ্গ হয়, অর্থাৎ পূর্ববঙ্গের যে স্থানীয় যে রাজনীতিবিদরা ছিলেন তাদেরই অনুরোধে, অর্থাৎ পূর্ববঙ্গের
রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের দাবিতে তারা পূর্ববঙ্গে একটা আলাদা প্রদেশ তৈরি করার জন্য ব্রিটিশদের কাছে দাবি করেছিল। সেই প্রেক্ষিতে আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ সম্পাদন হয়। কিন্তু বঙ্গভঙ্গ সম্পাদনকে হিন্দু যে জনগোষ্ঠী আছে, হিন্দু যে রাজনীতিকবৃন্দ আছে, তারা এটাকে সহজভাবে মেনে নিতে পারেননি। তারা এটাকে ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রের একটা অংশ হিসেবেই বিবেচনা করেছেন। তারা ভেবেছেন যে এই যে বিচ্ছেদ, অর্থাৎ এই যে বৃহত্তর জনগোষ্ঠীর যে একটা রাজনৈতিক পটভূমিতে তারা যে ভৌগোলিক অবস্থানের উপরে দাঁড়িয়ে তারা যে ব্রিটিশ বিরোধী রাজনীতি করবে বা আন্দোলন করবে, সেখানে একটা ভাঙন দেখা দেবে। সুতরাং এই মুহূর্তে বঙ্গপ্রদেশ আলাদা করার কোনো যুক্তিকতা নেই। তাহলে এই আন্দোলন যখন চরম হয়, তখন 1911 সালে ব্রিটিশ সরকার এই বঙ্গভঙ্গ রদ করে। তো বঙ্গভঙ্গ রদ করলে যে মুসলমানদের মধ্যে যে আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল বঙ্গভঙ্গের ফলে, সেখানে তাদের আশাভঙ্গ ঘটে। হিন্দু জনগোষ্ঠী খুশি হয়, কিন্তু মুসলমানদের একটা বিরাট অংশ এতে মনক্ষুণ্ণ এবং তাদেরকে খুশি করার জন্য আমরা দেখি যে 1909 সালে মর্লেমিটো সংস্কার, অর্থাৎ 1911 সালে যদিও বঙ্গভঙ্গ এটা হয়েছে, তার বঙ্গভঙ্গ রদ করার ফলে যে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে যে চরম দুরবস্থা হয়, তারই একটা অংশ হিসাবে, অর্থাৎ সেই অবস্থাটাকে ওভারকাম করার জন্য, অতিক্রম করার জন্য, অর্থাৎ সেই সাম্প্রতিক সম্প্রীতি আবার পুনরায় অক্ষুণ্ণ রাখার জন্য সেই হিন্দু মুসলমান জনগোষ্ঠীকে এক সুতায় বেঁধে দেওয়ার জন্য 1916 সালে লখনৌ চুক্তিটা হয়। তাহলে আমরা দেখি যে এখানে কিন্তু 1909 সালে মর্লেমিন্টোর একটা প্রভাবও কাজ করেছিল, অর্থাৎ 1909 সালে মর্লেমিন্টো সংস্কার আইন ভারতবাসীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়। তো এক্ষেত্রেও আমরা দেখি যে এই লখনৌ চুক্তিটা অনিবার্য হয়ে যায়। এরপরে আমরা দেখি 1911 সালে বঙ্গভঙ্গ রদ। এটাও আমরা কারণ হিসাবে উল্লেখ করি, অর্থাৎ 1911 সালে ভারতে যে স্বদেশী এবং সন্ত্রাসবাদী আন্দোলন ব্রিটিশ সরকারকে বিব্রত করে। এই বিব্রত করার প্রেক্ষিতে তারা কি করে, এই অবস্থা থেকে, অর্থাৎ ব্রিটিশ সরকার 1911 সালে যেহেতু এটা রদ করে দেয়, তো এই অনেক মুসলমানদের এবং যুব সম্প্রদায় এটাতে খুব ক্ষুব্ধ হয়ে ওঠে। তাহলে সেই প্রেক্ষিতেও কিন্তু লখনৌ চুক্তিটা অনিবার্য হয়ে যায়। এরপর আমরা দেখি যে আলিগড় কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবি, অর্থাৎ আলিগড় কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার মুসলিম দাবি প্রত্যাখ্যান হয়েছিল। অর্থাৎ মুসলমানরা একাধারে দেখছে যে 1911 সালে যেহেতু বঙ্গভঙ্গ রদ হয়েছে, তারপরে আবার যখন আলিগড় কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি উঠেছে, সেটাও কিন্তু কি হয়েছে, সেটাও প্রত্যাখ্যান হয়েছে এবং মুসলমানদের মধ্যে একটা হতাশা তৈরি হয়। তাহলে আমরা দেখি যে মুসলমান সম্প্রদায় একটা যে কঠিন অবস্থার মধ্যে দিন যাপন করছিল, তার প্রেক্ষিতে লখনৌ চুক্তিটা সম্পাদিত হয়েছে। এবং আরও একটা বিষয় হচ্ছে কি, মুসলিম লীগের গঠনতন্ত্রে ব্যাপক পরিবর্তন। আমরা জানি 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গের পরবর্তীতে আমরা দেখি 1906 সালে, অর্থাৎ 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায় যে বিরোধিতা শুরু করে, তার প্রেক্ষিতে মুসলমানরা চিন্তা করেছে যে কংগ্রেসের সাথে একসাথে রাজনীতি করলে তাদের কোনোই লাভ হবে না এবং তারা স্বতন্ত্র একটা ভিন্ন একটা প্রেক্ষাপটে তারা এই ভারত উপমহাদেশে তারা রাজনীতি করতে চায়। সেজন্য 1906 সালে কিন্তু কি হয়েছিল, মুসলিম লীগ গঠন করা হয়েছিল। তো আমরা সেখানে দেখি যে এখানে গঠনতন্ত্রের আমরা দেখি 1913 সালে মার্চ মাসে মুসলিম লীগের লখনৌ অধিবেশনে একটি নতুন গঠনতন্ত্র গৃহীত হয়। নতুন গঠনতন্ত্রে বলা হয়, ভারতের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন এবং নিয়মতান্ত্রিক উপায়ে স্বায়ত্তশাসন অর্জন মুসলিম লীগের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। এর ফলে কংগ্রেসের সাথে সহযোগিতা সম্পর্ক গড়ে তোলার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। অর্থাৎ আমরা দেখি যে বিরূপ একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই অবস্থাকে অতিক্রম করার জন্যই কিন্তু লখনৌ চুক্তি অনিবার্য হয়ে ওঠে। এরপরে আমরা দেখতে পাচ্ছি
কংগ্রেসের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়। 1913 সালে মুসলিম লীগ কর্তৃক শাসনতন্ত্রে পরিবর্তন আনা হয়, ফলে তাদের কর্মকাণ্ড ব্যাপক পরিবর্তন সাধিত হয়। ফলে মুসলিম লীগের মতো কংগ্রেসও পরিবর্তনের হাওয়া লেগেছিল। পরিস্থিতির চাপে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতৃবৃন্দ একতাবদ্ধ হতে বাধ্য হয় এবং 1940 সাল থেকে অ্যানি বেসান্ট হোম রুল বা স্বায়ত্তশাসনের দাবিতে কংগ্রেসকে ঐক্যবদ্ধ করার প্রয়াস পান। এরপর আমরা দেখি মুসলিম বিশ্বের প্রতি ব্রিটিশ সরকারের বিদ্বেষপূর্ণ নীতি। 1911 সালের অক্টোবর মাসে ইতালি তুরস্ক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ত্রিপোলি দখল করে নেয়। 1912-13 সালে সংগঠিত বলকান যুদ্ধ থেকে মুসলমানরা ইসলামের তরবারি বা তুরস্কের প্রতি একটা খ্রিস্টানদের একটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে দেখে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। আমরা জানি যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন তুরস্ক জার্মানির পক্ষ গ্রহণ করায় পরিস্থিতি আরও জটিলতর হয়। এরপরে আমরা দেখি যে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের উপরে বর্ণবাদী অত্যাচার। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গরা ছিল আফ্রিকার বর্ণবাদী নীতির উগ্র সমর্থক। বিশেষ করে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হলে দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের উপরে শ্বেতাঙ্গদের অত্যাচার ভারতের হিন্দু মুসলিম জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। অর্থাৎ যখন দেখা গেছে যে বর্ণবাদী যে ব্যাপারটা, এখানে কিন্তু কোনো ধর্মীয় বিষয়কে বিবেচনায় আনা হতো না। অর্থাৎ বর্ণবাদীটা হচ্ছে এরকম যে শ্বেতাঙ্গরা যারা কালো বা যারা শ্বেতাঙ্গ না তাদের উপরে অত্যাচার করতো। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি হিন্দু মুসলিম দুজনের উপরেই অত্যাচার হচ্ছে। সুতরাং তারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই লখনৌ চুক্তির তারা একমত হয়। এরপর আমরা দেখি যে মুসলমানদের পত্রপত্রিকা এবং প্রকাশনের উপরে নিষেধাজ্ঞা। 1915 সালে ব্রিটিশ সরকার মৌলানা আবুল কালাম আজাদের আল হেলাল এবং মোহাম্মদ আলীর কমরেড পত্রিকা বন্ধ করে দেয়। ব্রিটিশ বিরোধিতার জন্য মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী এবং মৌলানা জাফর আলী এবং মৌলানা আবুল কালাম আজাদকে কারাগারে অন্তরীণ রাখা হয়। কংগ্রেস এবং লীগ নেতৃবৃন্দ বোম্বাই অধিবেশন। 1915 সালে ডিসেম্বর মাসে বোম্বাই শহরে মুসলিম লীগ অষ্টম অধিবেশন অনুষ্ঠিত হয়। তাহলে এই অধিবেশনে আমরা দেখি একই সময় কংগ্রেস ও মুম্বাইতে বার্ষিক অধিবেশনে মিলিত হয়। কংগ্রেসকে নেতা এসপি সিং এবং আনি বেসান্ট যোগ দেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই সময় তারা অধিবেশন করছে এবং মুসলিম লীগ অধিবেশনের মূল প্রবেশপথে বিরাট লেখা এবং এই যে দুই দল যে একই সময় অধিবেশন করছে এবং এই দুই দলের মধ্যে তারা একটা বিষয় তারা একমত হয় যে আমরা যদি এভাবে পরস্পর যদি আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় তাহলে আমাদের ব্রিটিশদের কাছ থেকে কোনো কিছুই আদায় করা সম্ভব নয়। ব্রিটিশদের আকাঙ্ক্ষাই হচ্ছে কি মুসলিম এবং হিন্দু জনগোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করা, কারণ এই বিভেদ তৈরি করলে তাদের দৃষ্টি অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করতে পারবে যদি মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করা যায়। সুতরাং কংগ্রেস এবং মুসলিম লীগ একটা ক্ষেত্রে একমত হয় যে তারা যদি পরস্পর দ্বন্দ্বে লিপ্ত থাকে তাহলে এতে লাভ কারোরই হবে না, উপরন্ত এটাতে লাভবান হবে ব্রিটিশ। সুতরাং তারা এই প্রেক্ষাপটকে সামনে রেখেই তারা 1916 সালের 29 এবং 30 ডিসেম্বর লখনৌতে কংগ্রেস ও মুসলিম লীগের বার্ষিক অধিবেশন শুরু হয় এবং লীগের অধিবেশনে সভাপতি করেন মোহাম্মদ আলী জিন্না। এই অধিবেশনে বাংলার প্রতিনিধিত্ব করেন ব্যারিস্টার আব্দুর রসুল। একটি যুক্ত সাংবিধানিক পরিকল্পনার প্রস্তাব পেশ করেন। এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কংগ্রেস অধিবেশনে অনুরূপ প্রস্তাব গৃহীত হয়। কংগ্রেস এবং মুসলিম লীগ কর্তৃক গৃহীত এই সাংবিধানিক পরিকল্পনা ইতিহাসে প্রসিদ্ধ লখনৌ চুক্তি নামে খ্যাত। অর্থাৎ এইগুলোই ছিল মূল বিষয় যে লখনৌ চুক্তিটা কেন হয়েছিল। লখনৌ চুক্তিটার প্রেক্ষাপটটা হচ্ছে যে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছে সেই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে হিন্দু জনগোষ্ঠীর ভিতরে যে ক্ষোভ তৈরি হয় তাদের এই ক্ষোভ প্রশমনের জন্য 1911 সালে ব্রিটিশ সরকার তা বঙ্গভঙ্গ রদ করে। বঙ্গভঙ্গ রদ করলে মুসলমানদের মধ্যেও একটা বিরূপ প্রতিক্রিয়া আসে ব্রিটিশদের প্রতি। সুতরাং মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা পারস্পরিক একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায় 1911 সালের বঙ্গভঙ্গ রদকে কেন্দ্র করে। তদুপরি 1909 সালের যে মর্লে মিন্টু সংস্কার, এই সংস্কারটাও ভারতবাসীকে হ্যাপি করতে পারে নাই। সুতরাং কংগ্রেস এবং মুসলিম লীগ সর্বশেষে ঐক্যমতে পৌঁছায় যে তারা যদি পারস্পরিক বিভেদ অব্যাহত রাখে তাহলে তাদের এই পারস্পরিক বিভেদ তাদেরকে কি করবে, তাদের স্বার্থ আদায় হবে না, উপরন্ত ব্রিটিশরা এই ব্রিটিশ বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লখনৌ চুক্তির প্রেক্ষাপটই ছিল কি হিন্দু মুসলিম জনগোষ্ঠীর মধ্যে একটা ঐক্যবদ্ধ চুক্তি করা, অর্থাৎ তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করা।
তাহলে আমরা এই চুক্তির ধারাগুলো আজকে আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে এই ধারাগুলো লখনৌ চুক্তির লখনৌ চুক্তির গুরুত্বটা কী ছিল। আজকে আমরা বৈশিষ্ট্য বা ধারাগুলো আমরা একটু আলোচনা করি, নেক্সট ক্লাসে তোমাদের সাথে এটা কমপ্লিট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লখনৌ চুক্তির বৈশিষ্ট্য বা ধারাসমূহের মধ্যে হিন্দু মুসলিমদের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারই একটা চেষ্টা ফুটে ওঠে। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোচনা করি। সেটা তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, যৌথ আন্দোলন পরিচালনা করা। ভারতের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কংগ্রেস ও মুসলিম একযোগে ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিচালনা করবে। অর্থাৎ তাদের লক্ষ্য হবে কি, যে ব্রিটিশদের এই দেশ থেকে উৎখাত করা। সুতরাং এক্ষেত্রে তারা যদি এই বৃহত্তর দুটো জনগোষ্ঠী, অর্থাৎ তখনকার সময় ভারত উপমহাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে ছিল হিন্দু এবং মুসলমান, সুতরাং তারা যদি পারস্পরিক বিভেদে লিপ্ত থাকে তাহলে লাভ হবে ব্রিটিশ সরকারের। এতে কোনো পক্ষেরই কিন্তু হিন্দু বা মুসলিম কোনো জনগোষ্ঠীরই কিন্তু লাভ হবে না। সুতরাং তারা একটা সিদ্ধান্ত উপনীত হয় যে তারা তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে। তাহলে কিভাবে রাখবে সে নিয়ে কথা, যে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যাটা নির্ধারণ করা হয় এমনভাবে যাতে করে উভয় দল সন্তুষ্ট হতে পারে। কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা 150 জনে দুজনে মিলে দাবি করে, অর্থাৎ কংগ্রেস এবং মুসলিম লীগ দুজনে মিলে দাবি করে যে কংগ্রেস ও মুসলিম লীগের অর্থাৎ তাদের এই আসন সংখ্যা, কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা কতজনে বাড়াতে হবে, 150 জনে বাড়াতে হবে। তাহলে এই সদস্যের মধ্যে 5/4 অংশ, অর্থাৎ 5/4 অংশ, 4/5 নির্বাচিত এবং 1/5 মনোনীত হবে। কেন্দ্রীয় পরিষদের সদস্যগণ প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত হবে। মুসলমানদের জন্য আসন সংরক্ষণ। কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচিত সদস্যদের 1/3 হবেন মুসলমান এবং তারা মুসলমানদের দ্বারা নির্বাচিত হবেন, অর্থাৎ স্বতন্ত্র নির্বাচনের প্রসঙ্গ। প্রাদেশিক আইন পরিষদের সদস্য। এই চুক্তির দ্বারা বড় প্রদেশের সদস্য সংখ্যা কমপক্ষে 125 জন এবং ছোট প্রদেশের সংখ্যা 50 থেকে 75 জন গ্রহণের দাবি করা হয়। এই সদস্যের মধ্যে 4/5 নির্বাচিত এবং 1/5 মনোনীত হবে। ভোটাধিকার সম্প্রসারণ। আইন পরিষদের সদস্য নির্বাচনের ক্ষেত্রে ভোটাধিকার সম্প্রসারণ করতে হবে। সংখ্যালঘুদের প্রতিনিধিত্বর হার নির্ধারণ। প্রতিনিধিত্বের হার বিভিন্ন প্রদেশে এভাবেই নির্ধারিত হয়, যথা পাঞ্জাবে হবে 55-50, বাংলায় 40%, যুক্তপ্রদেশে 30%, বিহারে 25%, মধ্যপ্রদেশে 15%, বোম্বেতে 35% এবং মাদ্রাজে 15%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সংখ্যালঘুদের এই যে আনুপাতিক হার, এই আনুপাতিক হার এজন্য এভাবে নির্ধারণ করা হয়েছে যে যাতে করে যারা পিছিয়ে আছে তারা যাতে অগ্রসর হতে পারে। মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়, কারণ কেন্দ্র ও প্রদেশগুলোতে আইন পরিষদে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে মুসলমানরা যাতে অসম প্রতিযোগিতার সম্মুখীন না হয়। অতিরিক্ত আসন প্রশ্ন ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোতে মুসলিম আসন তাদের সংখ্যাপূর্ণতার চেয়ে অধিক হবে। অপরদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশেও আবার কি হবে, বাংলা এবং পাঞ্জাবে তাদের আসন সংখ্যানুপাতের চেয়ে কম হবে, অর্থাৎ যাতে করে একটা ভারসাম্য বজায় রাখা হয়। স্বার্থ সংশ্লিষ্ট বিল প্রণীত হবে না। কোনো সম্প্রদায় 3/4 সদস্য বিরোধিতা করলে ওই সম্প্রদায়ের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিল পাশ করা যাবে না। অর্থাৎ 3/4 যদি বিরোধিতা করে তাহলে তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিল পাশ করা যাবে না। গভর্নর জেনারেলের ক্ষমতা হ্রাস। এই বিষয়টাই হচ্ছে একটা মূল কেন্দ্র, কারণটা হচ্ছে গভর্নর জেনারেল কিন্তু অযাচিতভাবে সব ক্ষেত্রে হস্তক্ষেপ করে, যার ফলে এদেশীয় জনগণের হিন্দু মুসলমান কোনো সম্প্রদায়েরই কিন্তু স্বার্থ সংরক্ষিত হয় না। সেক্ষেত্রে বলা হয়েছে গভর্নর জেনারেলের অর্ধেক সদস্য ভারতীয় হবেন, তারা কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচিত সদস্যের দ্বারা নির্বাচিত হবেন। প্রাদেশিক গভর্নরেরও ক্ষমতা হ্রাস করার একটা চুক্তি করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারত সচিবের পরিষদ বিলুপ্ত। ভারতীয় পরিষদ বিলুপ্ত করে তাকে সাহায্য করার জন্য ভারতীয় 2 জন সহকারী নিযুক্ত করতে হবে, অর্থাৎ ভারত সচিবের যে পরিষদ আছে সেটা বিলুপ্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় আইন পরিষদের ক্ষমতার সীমা। যুদ্ধ, সামরিক, বৈদেশিক, রাজনৈতিক বিষয়াদি পরিচালনা, শান্তি স্থাপন এবং সন্ধিতে আবদ্ধ হওয়ার প্রভৃতি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উপর হস্তক্ষেপ করার কোনো অধিকার আইন পরিষদের থাকবে না। এরপরে বলা হয়েছে ভারতের সরকারের সাথে ভারত সচিবের সম্পর্ক।
ডোমিনিয়ন সময়ের সরকারগুলোর সাথে উপনিবেশ সচিবের যেরূপ সম্পর্ক বিদ্যমান, ভারত সরকারের সাথে দণ্ডস্থ ভারত সচিবের সম্পর্ক অনুরূপ হতে হবে। তাহলে আমরা এই ধারাগুলো আমরা দেখতে পাচ্ছি যে ধারাগুলো করা হয়েছিল কিসের জন্য, যে এমন কতগুলো ধারা তৈরি করা হয়েছিল যাতে করে যেখানে অর্থাৎ সংখ্যা অর্থাৎ আসন সংখ্যাটা যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা দেখব যে যেই অঞ্চলে মুসলমানরা পিছিয়ে আছে সেই অঞ্চলে তারা যদি সংখ্যায় কমও হয় তাদের জন্য স্বতন্ত্র আসনের ব্যবস্থা করা বা তাদের মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচনের ব্যবস্থা করা। তদুপরি যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু তারা অধিক আসন পেয়েছে আগেই, সেখানে তারা সংখ্যাগরিষ্ঠ হলেও তারা সংখ্যালঘুদেরকে একটা ভারসাম্য রক্ষার জন্য, সংখ্যালঘুদের অধিকার দেওয়ার জন্য সেখানে সংখ্যালঘুদের আসন সংখ্যা বৃদ্ধি করা, অর্থাৎ একেবারে একটা যৌক্তিক একটা চুক্তি কিন্তু করা হয়েছিল। তার প্রধান উদ্দেশ্য ছিল কি, যে মানে প্রধান উদ্দেশ্য, লোকনাথ চুক্তির প্রধান উদ্দেশ্য কি আমরা বলবো, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা 1905 সালের বঙ্গভঙ্গ এবং 1911 সালের বঙ্গভঙ্গ রদের কারণে যেখানে যে একটা সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হয়েছিল, একটা সাম্প্রদায়িক ভাঙ্গন তৈরি হয়েছিল, সেই ভাঙ্গনটাকে জোড়া লাগানো, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মুসলমানরা যে অঞ্চলে তারা পিছিয়ে ছিল সেই অঞ্চলে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আনুপাতিক তাদের আসন সংখ্যা বাড়ানো, কেন্দ্রীয় আইন পরিষদের আসন সংখ্যা বাড়ানো, মুসলমানদের জন্য আসন সংখ্যা সংরক্ষণ, ভোটাধিকার সংরক্ষণ, সংখ্যালঘুদের অধিকার বৃদ্ধি, অতিরিক্ত আসন প্রশ্নে ঐক্যমত প্রতিষ্ঠা, গভর্নর জেনারেলের ক্ষমতা হ্রাস, প্রাদেশিক গভর্নরের ক্ষমতা হ্রাস, অর্থাৎ একটা সাংবিধানিক একটা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখা, প্রসারিত রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সবগুলো ক্ষেত্রে একটা ঐক্যমতে পৌঁছে তারা একটা এই চুক্তিটা সম্পাদন করে, যা ইতিহাসে লখনৌ চুক্তি 1916 হিসাবে বিখ্যাত। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব এই লখনৌ চুক্তির কোন দিকটা ত্রুটিপূর্ণ ছিল এবং এই কোন দিকগুলো আমাদের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে রয়েছে, অর্থাৎ এর তাৎপর্য বা ফলাফলগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ।